প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি ললিত কুমার বৈরাগী, এসি নর্থ কলাগাছি উচ্চ বিদ্যালয়। আজ আমরা শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথেই থাকবে। প্রথমে আমরা পরমাণুর ধারণা অর্থাৎ পরমাণুর ইতিহাস নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব। পরমাণুর ইতিহাস। পদার্থের ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। এই পৃথিবীতে যত পদার্থ আছে সব পদার্থই অসংখ্য ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই ধরনের, অণু ও পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা, আর একের অধিক এই পরমাণু একত্রে যখন যুক্ত হয়ে একটি বড় কণা তৈরি করে তাকে অণু গঠন করে, তাকে অণু বলে। ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানী ও দার্শনিক নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মত পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্র অবিভাজ্য কণার নাম দেন অ্যাটম। অ্যাটম শব্দটা তিনি এনেছেন গ্রিক শব্দ অ্যাটমোস থেকে, অর্থাৎ অ্যাটমোস অ্যাটমোস থেকে অ্যাটম। অ্যাটম অর্থ অবিভাজ্য। তার সেই একই সমসাময়িক দুইজন দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল এই মতমতের দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙ্গা হোক না কেন পদার্থের কণাগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাগে বিভক্ত হবে। অর্থাৎ সেই ডেমোক্রিটাসের বিরোধিতা করলেন অ্যারিস্টটল। সাথে সাথে 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে ক্ষুদ্রতম কণা সম্পর্কে তিনি আরো কিছু নতুন ধারণা দিলেন। পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তিনি বললেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। অর্থাৎ যে পরমাণুকে বিশ্লেষণ করলে অন্য কোনো পরমাণু পাওয়া যায় না, সেটাই হলো মৌলিক পদার্থ। ডাল্টনের এই মতবাদটি তৎকালীন যে মানুষ ছিল, জনগণ ছিল, তারা গ্রহণ করলো। ফলে অ্যারিস্টটলের মতবাদটি পরিত্যক্ত হলো, অর্থাৎ চাপা পড়ে গেল। আসলে পরমাণু অবিভাজ্য নয়, ক্ষুদ্র কণাও নয়, পরমাণু বিভাজ্য। পরমাণুকে যদি ভাঙি তাহলে পাওয়া যাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অর্থাৎ তাহলে পরমাণুকে ভাঙলে কি পাওয়া যাবে? ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায়। স্থায়ী, পাওয়া যায়। নম্বরে প্রোটন, দুই নম্বরে নিউট্রন, তিন নম্বরে
ইলেকট্রন। এই 3টি কণিকা পাওয়া যায়। এই ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরো অনেকে পরমাণু মডেল আবিষ্কার করেন। এদের মধ্যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মী এক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা দেন। পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক ও ভর আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে। তিনি এই ক্ষুদ্র জায়গাটির নাম দেন নিউক্লিয়াস। তিনি আরো ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগই জায়গা ফাঁকা থাকে আর ঋণাত্মক আধানযুক্ত কণা তেমন কোনো ভর নাই। ঋণাত্মক আধানযুক্ত যে কণা থাকে তার তেমন কোনো ভর নাই। অর্থাৎ প্রোটনের প্রতীক দেন P+, আর নিউটন সমান ছোটাতের n প্রতীকে ব্যবহার করেন। ইলেকট্রন E- এই প্রতীকে ব্যবহার করেন। অর্থাৎ ইলেকট্রন হলো একদম নিউক্লিয়াসের বাইরে থাকে, আর প্রোটন আর এই ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, আর প্রোটন আর নিউট্রন এ থাকে একদম পরমাণুর কেন্দ্রে। এই কেন্দ্রের নাম দেন তিনি নিউক্লিয়াস। অর্থাৎ এরকম যদি আমরা একটা পরমাণুর মডেল আঁকি, এখানটায় থাকে প্রোটন অর্থাৎ P+ আর নিউটন N। নিউটন কেন নাম হয়েছে? প্রোটনের আধান হলো প্লাস, ধনাত্মক আধান, আর নিউটনের কোনো আধান নেই। অর্থাৎ নিউট্রাল থেকে নিউট্রন আসছে। নিউটনের আধানবিহীন, কোনো আধান নেই, ধনাত্মক নাই ঋণাত্মক নেই। আধান অর্থ চার্জ, তার কোনো চার্জ নেই। আর ইলেকট্রনের চার্জ আছে। ইলেকট্রন থেকে এই বাইরে অনুমোদিত কক্ষপথে ঘুরতে থাকে। তাহলে যে কয়টি প্রোটন থাকে সেই কয়টা আবার ইলেকট্রন থাকে। অর্থাৎ আমরা এখানে 2টি প্রোটন 2টি নিউটন নিলাম এবং 2টি ইলেকট্রন নিলাম E-, এই একটি মৌলের পরমাণু। অর্থাৎ এটা একটি হিলিয়াম পরমাণু, H, তার প্রতীক হলো H, হিলিয়াম পরমাণু। এই হিলিয়াম পরমাণুর 2টি প্রোটন 2টি নিউট্রন এবং 2টি ইলেকট্রন থাকে। পরমাণুর কেন্দ্রে সকল ভর, অর্থাৎ এই পরমাণুর কেন্দ্রেই প্রায় সকল ভর নিহিত থাকে। কারণ ইলেকট্রনের ভর হলো অতি নগণ্য, প্রোটনের ভর আর নিউটনের ভর এই কেন্দ্রে থাকে। এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস। আর এটা হলো বৃত্তাকার কক্ষপথ। বৃত্তাকার কক্ষপথ, এই বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তবে রাদারফোর্ড এই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতে থাকে এই সম্বন্ধে তিনি সুন্দর কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। অর্থাৎ
তাইলে আমরা সর্বশেষ বলতে পারি যে পরমাণু অবিভাজ্য নয়। পরমাণুকে ভাঙলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এই তিনটি স্থায়ী কণিকা পাওয়া যায়। প্রোটনকে পি প্লাস, নিউট্রনকে এন, ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা আমরা চিহ্নিত করতে পারি, অর্থাৎ এই প্রতীকে ব্যবহার করা হয়েছে। নিউক্লিয়াসের ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন কেন্দ্রে থাকে, তাই কেন্দ্রের আধান হলো প্লাস আর কেন্দ্রের বাইরে আধান হলো মাইনাস। এখানে অর্থাৎ একটি পরমাণুর ভর মানে কেন্দ্রের ভরকেই ধরে নেওয়া হয়। প্রোটন আর নিউট্রনের ভর যোগফলই হলো এই পরমাণুর ভর, যেহেতু ইলেকট্রনের ভর অতি নগণ্য। ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা প্রায় সমান থাকে, তবে মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটনের সংখ্যা ব্যবহার করা হয়। এখন আমরা পরমাণুর গঠন আলোচনা হয়ে গেছে। এখন আমরা পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যা নিয়ে একটু আলোচনা করব। বিজ্ঞানী মোসলে এই পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন 1913 সালে। 1913 সালে তিনি এই পারমাণবিক সংখ্যাটা আবিষ্কার করেন। এই পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরে দেখা গেছে যে প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ কোনো মৌলের প্রোটন সংখ্যা যতটা থাকবে পারমাণবিক সংখ্যা ঠিক ততটা। আবার দেখা গেছে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকবে। তবে নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, কারণ নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান নয়, এটা ভিন্ন হয়, পারমাণবিক সংখ্যার সমান না। যেমন আমরা একটু উদাহরণ দিতে পারি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাকে এভাবে কোনো মৌলের প্রতীকের বাম পাশে নিচে লেখা হয় 1, অর্থাৎ এ দ্বারা বোঝা যায় যে হাইড্রোজেনের একটি প্রোটন আছে, অর্থাৎ হাইড্রোজেন এর প্রোটন সংখ্যা একটি, তাহলে হাইড্রোজেন এর ইলেকট্রন সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যা সমান তাহলে একটি, প্রোটন সংখ্যাও একটি, ইলেকট্রন সংখ্যাও একটি, কিন্তু নিউট্রন সংখ্যা তার নাই, অর্থাৎ হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা নাই। এই জন্য হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা নাই। আবার অক্সিজেনের প্রোটন সংখ্যা, আমরা যদি অক্সিজেনের বলি, অক্সিজেনের হলো 8টি প্রোটন আছে এবং 8টি, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা 8। পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক হলো কি থাকে, ইলেকট্রন সংখ্যা থাকে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আবার কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, অর্থাৎ কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 6টি। এভাবে আমরা ইলেকট্রন ও প্রোটন সংখ্যা বের করতে পারি সমান, তাই বোঝা যায় কার্বনের একটি পরমাণুতে 6টি ইলেকট্রন আছে। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা থেকে বোঝা যায় কি যে তার নিউট্রন কয়টি আছে? আসলে পারমাণবিক সংখ্যা থেকে নিউট্রন বোঝা যায় না। নিউট্রন সংখ্যা বের করতে হলে
ভর সংখ্যা জানা লাগবে। অর্থাৎ বিজ্ঞানীরা ভর বর্ণালী বীক্ষণ পদ্ধতিতে প্রত্যেকটা মৌলের ভর বের করে রেখেছেন। এই ভর সংখ্যা জানলেই আমরা সেখান থেকে নিউটন সংখ্যা বের করতে পারি। তাহলে আমরা দেখব যে একটি ভর সংখ্যা কিভাবে নিউটন সংখ্যা আমরা বের করতে পারি। এখন দেখো, যেমন সোডিয়ামের 11 হলো তার পারমাণবিক সংখ্যা, আর 23 হলো তার ভর সংখ্যা। ভর সংখ্যাকে এভাবে প্রতীকের ডান পাশে উপরে লেখা হয়, এই বাম পাশে উপরে লেখা হয়, আর প্রতীকের বাম পাশে নিচে ভর সংখ্যা লেখা হয়। তাহলে এখান থেকে আমরা এখন বের করব যে সোডিয়ামের প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা, সোডিয়ামের প্রোটন সংখ্যা হবে কত? অর্থাৎ ভর সংখ্যার সমান হলে প্রোটন সংখ্যা, তাহলে 11টি। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যার সমান, তাহলে ইলেকট্রন সংখ্যাও 11টি। নিউটন সংখ্যা, কিন্তু নিউটন সংখ্যা সোডিয়ামের নিউটন সংখ্যা সমান হবে এই ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। অর্থাৎ তার ভর সংখ্যা কত? 23, আর তার প্রোটন সংখ্যা কত? 11। এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে যে সংখ্যা পাবো এটা হলো তার নিউটন সংখ্যা, অর্থাৎ 12। এই 12টি হলো তার নিউটন সংখ্যা। আবার যদি আমরা অন্য একটি মৌলের দেখি, এভাবে আমরা আরো কয়েকটি মৌলের, যেমন ক্যালসিয়াম একটি মৌল। ক্যালসিয়াম, তার পারমাণবিক ভর সংখ্যা হলো 40, তার পারমাণবিক সংখ্যা হলো 20। এটা থেকে আমরা বুঝতে পারি যে ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা হলো 20টি। তাহলে ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হবে 20টি, অর্থাৎ তার ইলেকট্রন হবে 20টি। ক্যালসিয়ামের নিউটন সংখ্যা, এখানে নিউটন সংখ্যা হবে ভর সংখ্যা মাইনাস, মানে তার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ যাবে। তাহলে ভর সংখ্যা হলো 40 বিয়োগ প্রোটন সংখ্যা হলো 20, তাহলে দাঁড়ালো 20টি হলো তার নিউটন সংখ্যা। এভাবে আমরা বিভিন্ন মৌলের নিউটন সংখ্যা এবং ভর সংখ্যা থেকে আমরা নিউটন সংখ্যা বাই করতে পারি। তাহলে মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি মৌলের ভর সংখ্যা সমান মৌলের ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা।
অর্থাৎ ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। এভাবে আমরা মৌলের ভর সংখ্যা নির্ণয় করতে পারি। এক একটা মৌলের প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নির্দিষ্ট থাকে, ভিন্ন ভিন্ন থাকে। আমাদের এই পৃথিবীতে 108 রকমের মৌলিক পদার্থ আছে, অর্থাৎ 108 রকমেরই পরমাণু আছে। আমরা যদি ম্যাগনেসিয়ামের কথাটা ধরি, ম্যাগনেসিয়াম দিয়ে বাই করি, তাহলে Mg ম্যাগনেসিয়াম, তার পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা হলো 24। এখান থেকে আমরা ম্যাগনেসিয়াম মৌলের নিউট্রন সংখ্যা বের করতে পারি সহজে। অর্থাৎ প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আমরা সবই বের করতে পারি। তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা হলো 12, পারমাণবিক সংখ্যা সমান সংখ্যা হলো 12টি। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা তার প্রোটন সংখ্যা সমান, তাহলে 12টি। ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা হবে অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। যেহেতু ভর সংখ্যা আছে 24 বিয়োগ 12, সুতরাং 12টি। এভাবে আমরা পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করতে পারি। আমরা প্রথমত পরমাণুর ধারণা অর্থাৎ ইতিহাস নিয়ে আলোচনা করেছি, পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছি। পরমাণু একটা কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকে, কেন্দ্রের বাইরে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করতে থাকে। যে কয়টি প্রোটন থাকে সেই কয়টি ইলেকট্রন থাকে। অর্থাৎ প্রোটন সংখ্যা যদি এখানে 5টি হয়, ইলেকট্রন সংখ্যাও হবে 5টি। প্রোটন সংখ্যা 6টি হলে ইলেকট্রন সংখ্যা হবে 6টি। এরকম অর্থাৎ কেন্দ্রে ধনাত্মক চার্জ আর কেন্দ্রের বাইরে থাকে ঋণাত্মক চার্জ। এই ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ আকর্ষণের মাধ্যমে এরা নিরপেক্ষ হয়ে যায়। এই জন্য কোনো পরমাণু নিরপেক্ষ থাকে, বিদ্যুৎ নিরপেক্ষ থাকে, অর্থাৎ কোনো আধান এখানে আধানবিহীন হয়ে যায়। এরপর আমরা পারমাণবিক সংখ্যা নিয়ে আলোচনা করেছি। পারমাণবিক সংখ্যা মোসলে কর্তৃক আবিষ্কৃত হয়েছে 1913 সালে। তিনি আবিষ্কার করার পরে তিনি দেখছেন যে এই প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা সমান। এই ভর সংখ্যার সাথে প্রোটন সংখ্যা মিলে যায় এবং যে কয়টি প্রোটন ভর সংখ্যা সেই কয়টাই হলো প্রোটন সংখ্যা, এবং প্রোটন সংখ্যার সমান হলো ইলেকট্রন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা হলো অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা থেকে নিউট্রন বের করা যায়। তাহলে ভর সংখ্যা থেকে নিউট্রন বের করতে হলে কি কি জানা লাগবে? ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা, এই দুটি জানা লাগবে। ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা জানলেই আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো, এছাড়া বের করতে পারবো না। এরপরে আমরা ভর সংখ্যা নিয়ে আলোচনা করেছি।
ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফলকেই ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ কেন্দ্রেই প্রোটন আর নিউট্রন থাকে, এই জন্য কেন্দ্রের আধান সবসময় ধনাত্মক হয়ে থাকে। অর্থাৎ নিউট্রনের কোনো আধান নাই আর প্রোটনের আধান হলো ধনাত্মক। তাই প্রতিটি মৌলের কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে এবং বাইরে থাকে ঋণাত্মক চার্জ। কেন্দ্রে যত সংখ্যক ধনাত্মক চার্জ থাকে, কেন্দ্রের বাইরে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে সমান সংখ্যক ঋণাত্মক চার্জ ইলেকট্রন ঘুরতে থাকে, যার ফলে এই কেন্দ্রাঘাতিক বল আর কেন্দ্র বহির্মুখী বল সমান হয়ে যায়। এই সমান হওয়ার কারণে ইলেকট্রন বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এ পর্যন্তই আমাদের আলোচনা শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। তোমরা ভালো থাকবে।